জবাকে 50 লক্ষ টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দেয়। জবা নিরুপায় হয়ে অম্বরীশের কাছে আবার আবার 50 লক্ষ টাকা ধার নেয়। বলিস কি রে? তার মানে 1 কোটি টাকা দে না? এতগুলো টাকা তোরা বিবেচনা না করে ধার করে বসলে? এইরকম ধার তো শুনেছি বিজনেসম্যানরা করে। তোরা এতগুলো টাকা কি করে শোধ করবি বলতো? কি করে? আর তোরা 1 কোটি টাকা ধার করে বসলি এদেরকে বাঁচাতে? কিছু না ভেবে চিন্তেই ভাই যে তোরা কি করে শোধ করবি? ভেবেছিল ওনার বিজ্ঞাপনে কাজ করে টাকাগুলো শোধ করে দেবে। কিন্তু যখন জবা বিজ্ঞাপন করতে চাই, আমি একজন ভদ্র বাড়ির বউ। এরকম পোশাক পরতে আপনারা আমাকে বাধ্য করতে পারেন না। নোংরা লোক, আপাত মস্তক নোংরা লোক। চোখ মুখ দেখলেই বোঝা যায় যে। আরে দাঁড়া, ভুল করছেন আপনি। আমাকে বেশি ঘাটাবেন না। আমি কিন্তু এখনো টাকাটা ফেরত পাইনি। আপনাদের বৌমাকে আমি এখনো জেলের ঘানি টানাতে পারি। রঞ্জু, যেখানে ঘরের ভেতরে কাল সাপ, সেখানে বাইরের লোককে দোষ দিয়ে কি হবে? তারপর ওখান থেকে ফেরার পথে আমাদের গুরুদেবের সঙ্গে দেখা হয়। উনি হয়তো আমাদের মুখ থেকে বুঝতে পেরেছিলেন আমাদের দুরবস্থার কথা। উনি তখন আমাদের রান্নার কাজটা দেন। সেই রান্নার কাজটা করে 1 কোটি টাকা না হলেও 40 লাখ টাকা লাভ হয়। আর আমার কাছে 10 লাখ টাকা ছিল, সেইটা মিলিয়ে 50 লক্ষ টাকা হয়। তাহলে বাকি 50 লাখ টাকা তোরা কোত্থেকে পেলি? সেটা আমি জোগাড় করেছি। আপনি এতগুলো টাকা কোথা থেকে পেলেন? চোরের উপর বাটপাড়ি করে বড় বৌদি আমাদের ঘর থেকে টাকাটা চুরি করে মেজ বৌদির ঘরে টপের মধ্যে টাকাটা লুকিয়ে রাখে। আমি সেটা চুরি করে নিই। মিথ্যে বলছো? ঝুট বলছে পারবটা। আমি কিছু জানি না এইসব ব্যাপারে। মেজ বৌদি, আমার কাছে সব প্রমাণ আছে